আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। করোনার ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে আবার অনলাইন ক্লাস চলছে। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি শাহবাদুল নাহার বর্ণা, সরকারি অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, লাইনুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। তো আমি গত 2 অনলাইন ক্লাসে শেয়ার ইস্যু নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে। যখন তোমাদের সশরীরে ক্লাস নিতাম তখন এখান থেকে বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছিল। তো আজ আরও একটি ক্লাস নিচ্ছি। যেহেতু ক্লাসটা বেশ পূর্বে হয়েছিল, তাই তোমাদের কতটা মনে আছে, তবুও আমি প্রসঙ্গত সামান্য কিছু প্রাথমিক আলোচনা করে একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে আমরা বলছি আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব আজ। আর্থিক বিবরণী বিশ্লেষণকে সহজ কথায় বলতে পারো অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হবে অনুপাতটা কি, বলতে জানতে হবে অনুপাত কি। অনুপাত হচ্ছে দুটি প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে সংখ্যাগত প্রকাশ। আরও সহজ কথায় বললে দুটি সম্পর্কযুক্ত বিষয়ের মধ্যে গাণিতিক প্রকাশ। যেমন চলতি সম্পদের সাথে চলতি দায়ের সম্পর্ক, এরকম একটু উদাহরণ আমরা টানতে পারি। তারপর আসলে অনুপাত বিশ্লেষণ কি। অনুপাত বিশ্লেষণ হচ্ছে আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানগুলোর অনুপাত নির্ণয় করে তাদের তুলনামূলক বিচার বিশ্লেষণ। সেই বিভিন্ন উপাদানগুলো কি, যেমন ক্রয়, বিক্রয়, মজুত পণ্য, তারপর প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, মূলধন, ঋণ, দায়, এগুলি। তারপরে এটাকে যদি আরেকটু আমরা বিশ্লেষণ করে বলি, তাহলে অনুপাত বিশ্লেষণ হচ্ছে অনুপাত নির্ণয় করে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা, আর্থিক সচ্ছলতা, তারপর ব্যবস্থাপকীয় দক্ষতা, সামর্থ্য, দুর্বলতা, আর্থিক কার্যাবলী ইত্যাদি যাচাই করা। তো আর আমরা এ বিষয়ে আর ব্যাপক আলোচনায় না গেলাম। তোমরা পূর্বের আলোচনা যা করেছিলাম এবং বই থেকে বিশদ জেনে নেওয়ার চেষ্টা করবে। আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখন। এটা একটি আর্থিক অবস্থা বিবরণী, আরিয়াল শাহ লিমিটেড আর্থিক অবস্থা বিবরণী 1 ডিসেম্বর 2021। বাম পাশে দায় সমূহ, ডান পাশে সম্পদ সমূহ। দায় এবং সম্পদের পাশের দিকে 10,55,000 করে আছে। তো সম্পদ পাশে আছে আমাদের স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। এদিকে আছে শেয়ার মূলধন, লাভ ক্ষতি হিসাব, 10% জিনিসপত্র, চলতি দায়। চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া বেতন। এদিকে টোটাল স্থায়ী সম্পদ আছে 8,70,000, আর চলতি সম্পদে আছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, নগদ তহবিল, অগ্রিম ভাড়া মিলে 1,85,000 টাকা। এখন যা তোমাদের করতে বলা হয়েছে, ক কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো, খ গুরুত্বপূর্ণ তারল্যের অনুপাত সমূহ নির্ণয় করো, গ প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা মূল্যায়ন করো। তাহলে প্রথমে কয়ের সমাধান করি আমরা। কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয়। কার্যকরী মূলধনটা কি? কার্যকরী মূলধন হচ্ছে প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য যে মূলধন লাগে, এটার অপর নাম হচ্ছে চলতি মূলধন। তাহলে আমরা কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করি। চলতি সম্পদ আছে কত আমাদের? 1,85,000 টাকা। বা চলতি দায় আছে 85,000 টাকা। তাহলে 1,00,000 টাকা হচ্ছে কার্যকরী মূলধন। তারপর
আমরা ক্ষয়ের সমাধানে যাব। খ নম্বরে তোমাদের করতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ তারল্যের অনুপাত সমূহ নির্ণয় করো। তারল্যের অনুপাতের 1 নম্বরে আসে চলতি অনুপাত। সূত্র কি? চলতি সম্পদ বাই চলতি দায়। এখানে চলতি সম্পদ কত ছিল? 1,85,000 টাকা। চলতি দায় ছিল 85,000 টাকা। এই চলতি অনুপাতে দুইটা প্রাসঙ্গিক বিষয় আসছে, একটি হচ্ছে চলতি সম্পদ আর একটি হচ্ছে চলতি দায়। তো চলতি সম্পদটা কি? নগদ এবং অন্যান্য সম্পত্তি যেগুলোকে সহজে টাকা রূপান্তর করা যায় অথবা প্রতিষ্ঠানের তুলনামূলকভাবে কম সময়ের জন্য ব্যবহৃত হয়ে শেষ হয়ে যায়। অর্থাৎ কোম্পানির যে আর্থিক অবস্থার বিবরণীতে যে তারিখ থাকে সেই তারিখ থেকে সবচেয়ে কম সময়, 1 বছর বা কম সময়ের মধ্যে যে সম্পদগুলা ব্যবহৃত হয়ে শেষ হয়ে যায় সেগুলি চলতি সম্পদ। সেগুলি কোনগুলা? সেগুলো যেমন নগদ, ব্যাংক জমা, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, অগ্রিম খরচাবলী এগুলি। তারপরে চলতি দায়। চলতি দায়টা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ্য যে দায়, অর্থাৎ যেটা দ্রুত পরিবর্তনশীল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার বিবরণীর যে তারিখ আছে তা থেকে পরবর্তী 1 বছরের সময়ের মধ্যে যে দায়টা পরিশোধ্য সেটি হচ্ছে চলতি দায়। কোনগুলি চলতি দায়? প্রদেয় হিসাব, প্রদেয় নোট, অনুপার্জিত আয়, স্বল্পমেয়াদী ঋণ, বকেয়া খরচাবলী এগুলি হচ্ছে চলতি দায়। তাহলে এখানে আমরা চলতি অনুপাতের দুটি প্রাসঙ্গিক বিষয় পেয়ে গেলাম, চলতি সম্পদ, চলতি দায়। তো এটা আমরা দেখি আমাদের ফলাফল কত আসে। 1,85,000 ভাগ 85,000। আসছে 2.176। 3 ঘর রাখলাম আমরা ইস্টু 1 বা 2.18:1। তারপরে আমরা যাব দ্বিতীয় অনুপাতে তারল্যের। তড়িৎ অনুপাত। তড়িৎ সম্পদ বাই তড়িৎ দায় বা চলতি দায়। এখানে তড়িৎ সম্পদ আমাদেরকে গণনা করে আসতে হবে। তড়িৎ সম্পদ সমান চলতি সম্পদ বিয়োগ মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচাবলী। এই প্রশ্নের আলোকে চলতি সম্পদ আছে 1,85,000 টাকা।
মজুত পণ্য আছে কত এখানে 60,000 টাকা, বিয়োগ অগ্রিম খরচ হিসেবে আছে আমাদের অগ্রিম ভাড়া কত 12,000 টাকা। তাহলে দাঁড়ালো কত 1,25,000 থেকে 60,000 1,25,000 12 বাদ দিলে 1,13,000। তাহলে আমরা পেয়ে গেলাম চলতি সম্পদ 1,13,000। আর তড়িৎ দায়টা হচ্ছে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ। তাহলে আমাদের চলতি দায় আছে কত 85,000 বা ব্যাংক জমাতিরিক্ত আছে 20,000, কত 65,000। তো এখানে তড়িৎ দায় নিয়ে একটু মতভেদ আছে, কেউ কেউ তড়িৎ অনুপাত নির্ণয়ে তড়িৎ দায় ব্যবহার করে অথবা চলতি দায় ব্যবহার করে, দুটোই শুদ্ধ। তো এখানে যদি আমরা তড়িৎ দায় এখানে আছে আমাদের কত 65,000, 65,000 দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, 85,000 দিয়েও করতে পারবো। তাহলে কত 1,13,000 ভাগ 65,000 আসে কত 1.738 3 ঘর পর্যন্ত রাখলাম আমরা। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1.74:1। আবার যদি আমরা এটাকে চলতি দায় দিয়ে করি সেটাও শুদ্ধ, কোনো কোনো বইয়ে দেখা যায় দুই ভাবেই করা যায়। তাহলে আমাদের তড়িৎ সম্পদ 1,13,000 আর দায় আছে 85,000। তাহলে এটা কি দাঁড়াবে, এটা আমরা আবার ভাগ করে দেখি। 1,13,000 ভাগ 85,000 1.74 ভাগ করে দেখি আবার, ভাগ 85,000 1.329, এটা আসে 1.329:1। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি যেহেতু 9 আছে বা 1.33:1, দুইটাই শুদ্ধ। তারপরে আসি আমরা আরেকটু অনুপাত হয় এখানে, চলতি মূলধন অনুপাত। এটা হলো চলতি মূলধন বাই চলতি দায়। চলতি মূলধন বেড়েছে কত 1,00,000 টাকা, যেটা কার্যকরী মূলধন, বাই চলতি দায় 85,000 টাকা। এটাকে আমরা ভাগ করে দেখি,
লক্ষ ভাগ 85,000 1.176 ইস্টু 1 বা 1.18 ইস্টু 1। এই আমরা ছয়ের সমাধান পেয়ে গেলাম। তিনটা অনুপাতের ফলাফল পেয়ে গেলাম। এখন আমরা গয়ে যাব। গয়ে বলছে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা মূল্যায়ন করো। তাহলে এখানে আমাদের প্রথম অনুপাত হলো চলতি অনুপাত। দুই তড়িৎ অনুপাত। তিন চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। আদর্শ মান এটা 2:1, এটা 1:1, এটারও 1:1। আর গণনাকৃত মান আমাদের বের হবে কত? প্রথমটা 2.18:1, তারপর একটা 1.74:1 বা 1.33:1, তারপর একটা 1.18:1। এখন একটু এটার আলোচনা দরকার আছে। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। এর দ্বারা বোঝায় 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 2 টাকা পরিমাণ চলতি সম্পদ থাকতে হবে। যদি এর কম থাকে তাহলে তারল্য সংকট, আর যদি বেশি থাকে তাহলে অলস টাকা পড়ে থাকার কারণে মুনাফা কমে যায়। তাহলে এখানে আদর্শ মান 2:1, এই প্রতিষ্ঠানের আদর্শ মান 2.18, কাছাকাছি আছে, কাজে এটি সন্তোষজনক। তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1, আর এই প্রতিষ্ঠানের গণনাকৃত বা নির্ণয়কৃত মান 1.74:1 বা 1.33:1। এটিও এই আদর্শ মানের কাছাকাছি বা বেশি আছে। তো এখানে 1:1 দ্বারা বোঝায় 1 টাকার তড়িৎ দায় পরিশোধের জন্য 1 টাকার তড়িৎ সম্পদ থাকা কাম্য। তবে সকল প্রতিষ্ঠানের আদর্শ মান 1:1 নাও হতে পারে। এই আদর্শ মানটা যদি বেশি হয় তাহলে অলস টাকা পড়ে থাকার একটা সম্ভাবনা থেকে যায়। তারপর আছে এটাও সন্তোষজনক, যেহেতু কাছাকাছি বা কিছুটা বেশি। তারপর আছে চলতি মূলধন অনুপাত। এটা আদর্শ মান 1:1, এই প্রতিষ্ঠানের নির্ণয়কৃত বা গণনাকৃত মান 1.18:1। এটিও বেশি আছে। এখানে ওই একই কথাই বোঝায় 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 1 টাকা পরিমাণ চলতি মূলধন থাকা বাঞ্ছনীয়। যদি এই অনুপাতে গণনাকৃত মান যদি বেশি হয় বা উচ্চ হার হয় তাহলে এটি অলস টাকা নির্দেশ করে, আর যদি কম হয়, নিম্ন হার হয়, তাহলে তারল্য সংকট প্রকাশ করে। তো 1 টাকার চলতি দায় পরিশোধের জন্য 1 টাকার চলতি মূলধন থাকা বাঞ্ছনীয়, সেই অর্থে প্রায় কাছাকাছি বা কিছুটা বেশি আছে, কাজে এই অনুপাত সন্তোষজনক। এখানে প্রশ্নের একটি কথা ছিল যে প্রতিষ্ঠানের তারল্যের অবস্থা মূল্যায়ন করো।
তো শেষে আমাদেরকে একটু মন্তব্য আকারে নিচে লিখে দিতে হবে, মূল্যায়ন করতে হবে যে যেহেতু এই অনুপাতগুলোর আদর্শ মান এবং গণনাকৃত মান কাছাকাছি বা বেশি আছে, কাজেই এই প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের জন্য পর্যাপ্ত তহবিল আছে, কাজেই এই আদর্শ মান বা নির্ণয়কৃত মান সন্তোষজনক। এইভাবে মন্তব্য লিখে দিতে হবে। তো আজ এ পর্যন্তই। পূর্বের ক্লাসের আলোচনা এবং আজকের ক্লাসের আলোচনার আলোকে তোমরা উদাহরণ দেখে দেখে আরো বেশি বেশি করার চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।